সনৎ কাকার বাড়ি থেকে অনামিকাদের বাড়ির দূরত্ব নেহাত কম নয়। ট্যাক্সিতে বসে চিন্তাকে ছেড়ে দিয়ে যেন গভীরে তলিয়ে যান অনামিকা। নিরুদা উঠে যাবার পর আরও কিছুক্ষণ বসেছিলেন সনৎ কাকার কাছে। আরও কত কথা হয়েছে। সনৎ কাকার হাসির সুরমাখা প্রশ্নটা যেন কানের পর্দায় লেগে রয়েছে এখনো। চোখ থেকে মুছে যায় যদি সব রং, সব অনুরাগ, শোধিতে কাহার ঋণ, কাটাইতে হবে দিন, ধরণীর অন্ন জলে বসাইয়া ভাগ। সনৎ কাকা কি কবিতা লেখেন? আস্তে আস্তে নিজের ভিতর থেকে আর এক প্রশ্ন ওঠে। লেখা নিয়ে তো অনেক হাস্যকর কথা হলো, হাসলামও, কিন্তু নিজের জমার খাতার অঙ্কটা কি? সত্যি কি কিছু লিখেছি? যে লেখা কেবলমাত্র নগদ বিদায় দিয়ে চলে যায় না, কিছু পাওনা রেখে যায়। আমি কি সত্যি সত্যি কারো কথা বলতে পেরেছি? আমি কি সত্যকার জীবনের ছবি আঁকতে পেরেছি, নাকি নিরুতার ভাষায় শুধু কতকগুলো কাল্পনিক চরিত্র খাড়া করে গল্প বানিয়েছি? হয়তো অপরিসীয়মান সমাজ জীবনের কিছু ছবি রয়ে গেল আমার খাতায়, কিন্তু সে সমাজ জীবন বর্তমানের স্রোতে উত্তাল। মুহূর্তে মুহূর্তে যার রং বদলাচ্ছে, গড়ন বদলাচ্ছে, আমার অভিজ্ঞতায় কি ধরতে পারছি তাদের? না, পারছি না। তার কারণ আজ আর সমাজের একটা গোটা চেহারা নেই। সে খণ্ড ছিন্ন, টুকরো টুকরো। সেই টুকরোগুলো অসমান তীক্ষ্ণ। তাতে যতটা ধার আছে ততটা ভার নেই। আর যেন ওই তীক্ষ্ণতাটা অদূর ভবিষ্যতে ভোঁতা হয়ে যাবার সূচনা বহন করছে। তবু যখন যারা এটা করতে পারছে, তারা সমাজের সেই ধারালো টুকরোগুলো তুলে নিয়ে আরও শান দিচ্ছে, তাহলে কি কলমকে এবার ছুটি দেবেন অনামিকা? বলবেন তোমার ছুটোছুটি এবার শেষ হোক। হয়তো অনামিকা দেবীর ভক্ত পাঠকের দল সেই অনুপস্থিতিতে হতাশ হবে, কিন্তু নতুন কিছু যদি তাদের দিতে না পারি, কি হবে পুরনো কথাকে নতুন মোড়কে সাজিয়ে? গাড়ি একটা বাঁক নিল। সামান্য একটু নির্দেশ দিলেন চালককে, তারপর আবার ভাবলেন, কিন্তু সেই নতুন কথাটা কি? কেবলমাত্র নিষ্ঠুর হাতে সব কিছুর আবরণ উন্মোচন? তাছাড়া সবটাই তো পুরনো। জীবন নিয়েই সাহিত্য, চরিত্র নিয়েই কল্পনা। আদ্যিকালেও যা ছিল আজও কি তাই নেই? যেটা অন্যরকম সেটা তো পরিবেশ। সমাজে যখন যে পরিবেশ, তার খাঁজে খাঁজে ওই জীবনটাকে যেমন দেখতে পাওয়া যায়, সেটাই সাহিত্যের উপজীব্য। আজকের পরিবেশ যদি খাপছাড়া, পাল ছেঁড়া, হাল ভাঙা হয়, সাহিত্যই বা? না না, বাঁ দিকে নয়, ডান দিকে, নির্দেশ দিলেন চালককে। তারপর শিথিল ভঙ্গি ত্যাগ করে উঠে বসলেন। এবার ঠিক জায়গায় নামতে হবে। যে মনটাকে ছেড়ে দিচ্ছিলেন তার দিকে তাকালেন, তারপর আস্তে বললেন, কিন্তু পরিবেশ সাহিত্যের উপর জয়ী হবে, না সাহিত্য পরিবেশের উপর? সাহিত্যের ভূমিকা কি পরাজিতের? বাড়ির সামনে সে গাড়ি থেকে নামলেন। একটু চকিত হলেন। দরজার কাছে ছোটদা দাঁড়িয়ে বড়দার ছেলেও। ওরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন? অনামিকার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে? সেটা তো অলীক কল্পনা। অনামিকার গতিবিধি নিয়ে কে মাথা ঘামায়? ব্যস্ত তেমন হলেন না, ভাবলেন নিশ্চয়ই সম্পূর্ণ অন্য কারণ। ধীরে সুস্থে মিটার দেখছিলেন। বড়দার ছেলে এগিয়ে এলো, দ্রুত প্রশ্ন করল, শম্পার সঙ্গে দেখা হয়েছে? শম্পার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেছে? ভাইপোর গলায় যেন একটা নিশ্চিত সন্দেহের সুর।
যেন যে প্রশ্নটা করেছে সেটার উত্তরটা তার অনুকূল হওয়াই সম্ভাবনা। অনামিকা বিস্ময় বোধ করলেন, বললেন, আমি তো তাকে সকালের পর আর দেখিইনি। কেন, কি হয়েছে? যা হবার তাই হয়েছে। বড় ভাইপো যেন পিসিকেই নস্যাৎ করার সুরে বলে ওঠে, কেটে পড়েছেন, সকাল থেকে পাওয়াই যাচ্ছে না তাকে। জলের অপর নাম কেন যে জীবন, এ কথা বোধ করি এমন করে উপলব্ধি করতে পারত না পারুল যদি সে তার এই চন্দননগরের বাড়িটিতে একা এসে বাস না করত, আর যদি না ঘন্টার পর ঘন্টা শুধু চুপচাপ গঙ্গার জলের দিকে তাকিয়ে থেকে কাটাত। এক গঙ্গার কত রূপ, কত রং, কত রঙ্গ, কত বৈচিত্র্য, শুধু ঋতুতেই নয়, দিনে রাত্রে, সকাল সন্ধ্যায়, প্রখর রৌদ্রের দুপুরে, ছায়া ছায়া বিকেলে, শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে বদল হচ্ছে তার রঙের রূপের ভঙ্গিমার। এই অফুরন্ত বৈচিত্র্যের মধ্যে যেন অফুরন্ত জীবনের স্বাদ। সকালের তৈরি বাড়ি, ছোট হলেও ছোট নয়। সেকালের ফ্ল্যাট বাড়ির ছোটত্বের সঙ্গে তার ছোটত্বের তুলনাই হয় না। ফেলে ছড়িয়ে অনেকগুলো ঘর বারান্দা, অকারণ অর্থহীন খানিকটা দালান। এই বাড়িতে শুধু একা পারুল তার নিতান্ত সংক্ষিপ্ত জীবনযাত্রার মধ্যে নিমজ্জিত। গলার সাড়া নেই কোথাও, নেই প্রাণের সাড়া, তবু যেন পারুলকে ঘিরে এক অফুরন্ত প্রাণপ্রবাহ। নিঃসঙ্গ পারুল শুধু ওই জলের দিকে তাকিয়েই যেন অফুরন্ত সঙ্গের স্বাদ পায়, যেন অনন্ত প্রাণের স্পর্শ পায়। পরিবর্তন মানেই তো জীবন, যা অনড় অচল অপরিবর্তিত, সেখানে জীবনের স্পন্দন কোথায়? অচলায়তনের মধ্যেই মৃত্যুর বাসা। জীবনই প্রতি মুহূর্তে রং বদলায়, তাই নদী প্রবাহ জীবন প্রবাহের প্রতীক। তবু নদীর ওই নিয়ত রূপ বৈচিত্র্যের গভীরে যে একটি স্থির সত্তা আছে, পারুলের প্রকৃতির মধ্যে বুঝি আছে তার একাত্মতা। পাগল হয়ে সেই সত্তার গভীরে নিমগ্ন থেকে ওই রূপ বৈচিত্র্যের মধ্য হতে আহরণ করে বাঁচার খোরাক, বাঁচার প্রেরণা। অথচ পারুলের মতো অবস্থায় অপর কোনো মেয়ে অনায়াসেই ভাবতে পারত, আর কি সুখে বাঁচব? ভাবত, আর বেঁচে লাভ কি? পারুল তা ভাবে না। নিঃসঙ্গ পারুল যেন তার জীবনের পাত্রখানি হাতে নিয়ে চেখে চেখে উপভোগ করে। প্রতিটি দিনই যেন পারুলের কাছে একটি গভীর উপলব্ধির উপচার হাতে নিয়ে এসে দাঁড়ায়। পারুল যে কেবলমাত্র সেই দীর্ঘদিন পূর্বে মৃত অমলবাবু নামের লোকটির স্ত্রী নয়, পারুল যে মোহনলাল এবং শোভনলাল নামক দুজন ক্লাস 1 অফিসারের মা নয়, পারুল যে বহু আত্মীয়জনের মধ্যেকার একজন নয়, পারুল একটি সত্তার নাম, সেই কথাটাই অনুভব করে পারুল। আর তেমনি এক অনুভবের মুহূর্তে মাকে মনে পড়ে পারুলের। আগে পারুল মাকে বুঝতে পারত না। পারুল তার মার সত্তা উত্তেজিত স্বভাব প্রকৃতির প্রতি বিদ্বেষ পোষণ করত। পারুল তার মার ওই ডজনখানিক ছেলে মেয়ে বরদাস্ত করতে পারত না। কিন্তু এখন পারুল যেন দর্শকের ভূমিকায় বসে মাকে দেখতে পায়। পারুলের একটা নিঃশ্বাস পড়ে। পারুল ভাবে, মা যদি খুব অল্প বয়সে বিধবা হয়ে যেত, তাহলে হয়তো মা বেঁচে যেত। হয়তো বকুলি পারুলকে এই দৃষ্টিটা দিয়েছে। বকুলি তার মার অপরিসীম নিরুপায়তায় ইতিহাস লিপিবদ্ধ করেছে কাল্পনিক চরিত্রের মধ্যে দিয়ে। সেই অবরোধের অসহায় যুগে প্রায় সব বাঙালি মেয়ের জীবনেই তো বকুল পারুলের মায়ের জীবনের ছায়ার প্রতিফলন। শুধু কেউ ছিল অন্ধ অবোধ, কেউ দৃষ্টিশক্তি আর বোধের যন্ত্রণায় জর্জরিত। পারুল তার মার সেই
বোধ জর্জরিত জীবনের জ্বালা দেখেছে। তখন পারুল মার ওই জ্বালাটা নিয়ে মাতামাতি দেখে বিরক্ত হতো। এখন দূর লোক থেকে মমতার দৃষ্টিতে তাকায়। পারুল এক এক সময় যেন মাকে এই গঙ্গার উপরকার বারান্দায় এনে বসায়। তারপর গভীর একটা নিঃশ্বাস উপসর্গ করে মুক্তির কাঙাল সেই মানুষটার উদ্দেশ্যে। পারুলের বিধাতা পারুলের প্রতি কিঞ্চিত প্রসন্ন বই কি, তাই পারুলকে দীর্ঘদিন ধরে একটা স্থূল পুরুষ চিত্তের ক্লেদাক্ত আসক্তির শিকার হয়ে পড়ে থাকতে হয়নি। যে আসক্তি একটা চটচটে লালার মতো আবিল করে রাখে, সে আসক্তি কোথাও কোনো দিকে মুক্তির জানালা খুলে দেয় না। কিন্তু এখন নাকি পালা বদল হয়েছে। তা হয়েছে বটে, এখন শিকারী জায়গা বদল করেছে। পারুলের হঠাৎ হঠাৎ তার ছেলে দুটোর কথা মনে পড়ে যায়। কিন্তু ওরা কি মুক্তির জানালা খুঁজে বেড়ায়? পারুলের ছেলেরা না পরম পরিতোষে সেই একটা আঠা চটচটে আসক্তির লালা গায়ে মেখে পড়ে থাকে, নিজেদেরকে খুব সুখী সুখী মনে করে? হয়তো তাই, হয়তো অধিকার বোধে তীব্র তীক্ষ্ণ সচেতন অথচ অভিমানারক্ত সেই এক প্রভু চিত্তের কাছে সমর্পিত প্রাণ হয়ে থাকাই ওদের আনন্দ। প্রভুর ইচ্ছেই নিজের ইচ্ছা বিলীন করার মধ্যে ওদের জীবনের চরম সার্থকতা। আপন সন্তানকে কি সম্পূর্ণ পড়া যায়? হয়তো অনেকটা যায়, তবু সবটা নয়। অনেকটা যায় বলেই শোভনের জন্যে একটি গভীর বেদনাবোধ আছে, যেন বুঝতে পারে পারুল শোভনের শান্তিপ্রিয়তাই শোভনকে অনেকটা অসহায় করে রেখেছে। এক এক সময় ভারী অদ্ভুত লাগে পারুলের। মনে হয় পারুল যেন অনেক দড়িদড়ার গেরো কেটে কি একটা ভয়ঙ্কর কবল থেকে হাত কয়েক পালিয়ে এসে নিঃশ্বাস ফেলে বাঁচছে। সেই ভয়ঙ্কর কি সমাজ, লোক সমাজ? বোধ হয় তাই। লোক সমাজের মুখের চেয়ে পারুলকে আর এখন ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে হয় না। হঠাৎ কখন এক সময় পারুল ওই লোকনিন্দে জিনিসটার মধ্যেকার পরম হাস্যকর দিকটা উপলব্ধি করে ফেলে তেলি হাত ফসকে গেলেই হয়ে গেছে। এখন আর পারুলের শ্বশুরকুলের কেউ পারুল সম্পর্কে কোনো প্রত্যাশা রাখে না। বিধবা পারুল, ঝাড়া হাত পা পারুল, আত্মীয় স্বজনের সুখে দুঃখে গিয়ে পড়ে বুক দিয়ে করবে এমন আশা কারণ নেই। পারুল যদি কারুর অসুখ শুনে দেখতে চায় তাহলে সে বিগলিত হয়। পারুল যদি কারুর বিয়ের নেমন্তন্ন পেয়ে গিয়ে দাঁড়ায় সে ধন্য বোধ করে। না গেলেও কেউ কিছু মনে করে না, কারণ এখন সবাই ধরে নিয়েছে উনি এই রকমই। এখন আর পারুলের বেয়ানেরা পারুলের ছেলে বউয়ের প্রতি কর্তব্যহীনতা নিয়ে সমালোচনায় মুখর হন না। তারাও ধরে নিয়েছেন উনি তো ওই রকমই। কিন্তু সবাই কি পারে এই মুক্তি আহরণ করতে? পারে না, কারণ বন্ধন তো বাইরে নয়, বন্ধন নিজের মধ্যে। সেই বন্ধনটি হচ্ছে আমি। সেই আমিটি যেন লোকচক্ষুতে সবসময়ে ঝকঝকে চকচকে নিখুঁত নির্ভুল থাকে, যেন তাকে কেউ ত্রুটির অপরাধে চিহ্নিত করতে না পারে। এই তো চেষ্টা মানুষের। আমিটিকে সত্যকার পরিশুদ্ধ করে নির্ভুল নিখুঁত হবার চেষ্টা কজনেরই বা থাকে? আমিটিকে পরিপাটি দেখানোর সংখ্যাই অধিক। ওই দেখানোর মোহটুকু ত্যাগ করতে পারলেও বা হয়তো সেই ত্যাগের পথ ধরে পরিশুদ্ধি এলেও আসতে পারে। কিন্তু আমির বন্ধন বড় বন্ধন। পারুলের হয়তো ওই বন্ধনটা চিরদিনই কম ছিল, এখন আরও গেছে।
কিন্তু এই বন্ধনহীন পারুলের সামনে হঠাৎ একটি বন্ধন রজ্জু এসে আছড়ে পড়ল। তা একরকম আছড়ে পড়াই, কারণ ব্যাপারটা ঘটল বিনা নোটিশে। পারুল আজ সামান্য রান্নার আয়োজন করে নিয়ে সবে স্টোভটা জ্বেলেছে। হঠাৎ বাইরের দরজার একটা সাইকেল রিকশার শব্দ হলো। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালারই ডাক শোনা গেল, মাইজি মাইজি। তার মানে আরোহী ওকেই ডাক দেবার কাজটা চাপিয়েছে। কে এলো এমন সময়? কে এলো পারুলের কাছে? আর কেই বা ছেলেরা ছাড়া, যারা কর্মস্থল থেকে কলকাতায় আসা যাওয়ার পথে এক আধ বেলার জন্য এসে দেখা করে যায় এবং মাকে দেখে যায়। কিন্তু তারা তো নিজেই আগে উঠে আসে, পিছু পিছু হয়তো রিকশাওয়ালা মালমোট নিয়ে। তবে কি কেউ হঠাৎ অসুস্থ হয়ে? তাড়াতাড়ি নিচের তলায় নেমে গেল পারুল, আর নেমে গিয়েই থেমে দাঁড়িয়ে পড়ল। সিঁড়ির জানলা থেকে রিকশায় বসা যে রোগা রোগা মেয়েটাকে হঠাৎ শোভনের বউ বলে ভুল করেছিল, সে একটা অপরিচিত মেয়ে। তার পাশে একটি অপরিচিত পুরুষ মূর্তি। কিন্তু মেয়েটা কি একেবারেই অপরিচিত? কোথায় যেন দেখেছেন না? আরে কি আশ্চর্য, মেয়েটা পারুলের পিতৃকুলের না, পারুলের ভাইজি তো। তবু পারুল প্রশ্ন না করে পারল না, কে? আমি। মেয়েটি নেমে এলো, যেন কষ্টে নিচু হয়ে একটা প্রণামের মতো করে বলে উঠল, আমি হচ্ছি শম্পা, আপনার ভাইয়ের মেয়ে। পিসিকে, মানে ছোট পিসিকে অবশ্য আমি তুমি করেই কথা বলি, কিন্তু আপনার সঙ্গে তো মোটেই চেনা জানা নেই, তাই আপনিই বলছি। যদি এখানে কিছুদিন থেকে যাওয়া সম্ভব হয় তো পরে দেখা যাবে। এখন কথা হচ্ছে থেকে যাওয়ার। অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়ে চট করে আপনার এখানে চলে এলাম। কেন এলাম তা জানি না। আপনাকে তো চিনিও না 7 জন্মে। নেহাত পিসির লেখা খামের ঠিকানাটা ক্রমাগত দেখে দেখে মুখস্থ হয়ে গিয়েছিল তাই। এখন শুনুন ব্যাপার। আমাকে তুমিই বল। পারুল হাসল, আমি চটে যাব না। যাবে না তো? বাঁচলাম বাবা, এতক্ষণে কথা বলাটা সহজ হলো। শোনো, আমি না, যাকে বলে একটা অসুবিধায় পড়ে, মানে বিরাট একটা অসুবিধায় পড়ে না ভেবে চিনতে তোমার এখানেই চলে এলাম, বুঝলে? না, একেবারেই যে ভাবিনি তা নয়, ভাবনা চিন্তা করতে গিয়ে তোমার নামটাই মনে এসে গেল। এসেছি অবশ্য উপকারের আশাতেই, তবে উপকার করা না করাটা তোমার ইচ্ছে। ওই যে ছেলেটাকে দেখছো না রিকশায়, ওর নাম সত্যবান দাস। মানে আর কি, বুঝতেই পারছ, ব্রাহ্মণ সন্তান টন্তান নয়। আর মনে হচ্ছে তোমরা যাকে ভদ্রলোক বলো ঠিক তাও নয়, মানে সে কুলি মজুর। তা সে যাই হোক, ওকেই বিয়ে করব ঠিক করেছি, আর তাই ওর সঙ্গেই ঘুরছি টুরছি। হঠাৎ আমার শ্রীযুক্ত বাবা, মানে আর কি তোমার ছোটদা, কি করে ওই ঘটনাটি টের পেয়ে একেবারে তেলে বেগুনে। ও সে কি রাগ, ওই হতভাগাটার সঙ্গে মিশলে এ বাড়িতে থাকা চলবে না, ইত্যাদি প্রভৃতি। তা আমিও তো সেই বাবারই মেয়ে, আমিও বা কম যাব কেন? বললাম বেশ ঠিক আছে, ওকে যখন ছাড়তে পারবো না তখন বাড়িই ছাড়লাম। ব্যাস চলে এলাম। এদিকে ওই মহাপ্রভুর মেষের বাসায় এসে দেখি বাবু দিব্যি একখানি 404 জ্বর করে কম্বল গায়ে দিয়ে পড়ে আছেন। বোঝো আমার অবস্থা। মেষের ঘর আরও দুখানা রুমমেট রয়েছে, সেখানে ওই রুগীটাকে নিয়ে করি কি? বাড়ি ছেড়ে চলে এলাম ওর ভরসায়, আর ও কি না এই দুর্ব্যবহারটি করে বসল। তাহলে উপায় কি? তাই এই উপায়টি মাথায় এসে গেল, মানে আর কি বিপদে পড়লেই পিসির কাছে যাওয়াটাই অভ্যাস তো। অথচ পিসি এখন তার মান্যগণ্য দাদার বাড়িতে। তখন মনে পড়ে গেল আরও পিসি তো রয়েছে, তার কাছে গিয়ে পড়া যাক। অবশ্যই সকলে কিন্তু একই রকম হয় না,
তুমিও যে ছোট পিসির মতোই হবে তার কোনো মানে নেই। না জানা না চেনা এক লক্ষ্মী ছাড়া ভাইঝি রাস্তা থেকে এক গা জ্বর শুদ্ধ আর একটা লক্ষ্মী ছাড়াকে জুটিয়ে এনে তোমার বাড়িতে থাকবো গো বলে আবদার করলেই যে তুমি আহ্লাদে গলে থাকো থাকো করবে এমন কথা নেই। কিন্তু কি করব, একদম উপায় ছিল না। যা হোক, একটা বিছানার ব্যবস্থা করে দাও বাবু, এই নিচতলাতেই একটা ঘরে। একে একটু শুতে দেওয়া দরকার। দেখছো তো কীরকম ঘাড় গুজে বসে আছে, গড়িয়ে পড়ে গেলেই দফা শেষ। কিছুতে আসতে চাইছিল না, আমি প্রায় জোর করে। ওর কথার স্রোতে ভেসে যাওয়া পারুল এতক্ষণে সেই স্রোতের মাঝখানে নিজেকে একটু ঢুকিয়ে দেয়। আচ্ছা, তোর সব কাহিনী পরে শুনবো, এখন নিয়ে চলো কে। রিকশাওয়ালা, তুমি বাপু দাদাবাবুকে একটু ধরো। এতক্ষণে গাড়ির আরোহীও একটু চেষ্টা করে সোজা হয়ে বসে জড়িত গলায় বলে, না না, ধরতে হবে না। না, হবে না, ভারী সর্দারি। প্রবলা গর্জেন ওর একটা হাত চেপে ধরে নামাতে সাহায্য করে বলে, তারপর রাস্তার মাঝখানে আলুর দম হও আর কি। চলো আস্তে আস্তে, রিকশাওয়ালা সাবধান। অত তাড়াতাড়ি সম্ভবা নিচতলার বৈঠকখানা নামধারী চির অব্যাহত ঘরটায় পড়ে থাকা চৌকিটার ওপর একটা বিছানা পেতে দিয়ে পারুলও ধরতে একটু সাহায্য করে, বলে, এখন নিচতলাতেই দিলাম বিছানা, জ্বর না কমলে তো সিঁড়ি ওঠা সম্ভব হবে না। স্বস্তি হয়ে শুলে ডাক্তারের ব্যবস্থা দেখব। ছেলেটা যেন শুয়ে বাঁচে। পারুল একটা খবরের কাগজ নিয়ে বাতাস করতে করতে বলে, রিকশাওয়ালা, তুমি এখনই চলে যেও না, আমি একটু তোমার গাড়িটাই যাব। বাজারের কাছে কোথায় যেন একটা ডাক্তারখানা আছে না, ডাক্তার বসেন তো। যাক, বাঁচা গেল বাবা। ধপ করে চৌকিটার একধারে বসে শম্পা, তারপর কাগজখানা তুলে নিয়ে নিজেই বাতাস খেতে খেতে বলে, দেখা যাচ্ছে আমার ঠাকুমা ঠাকুরুনের ছেলেগুলি যে মাটিতে তৈরি, মেয়েগুলি তা দিয়ে নয়। অবশ্যই বড় পিসি মেজ পিসির খবর জানি না, তবে তোমরা দুজন লোক ভালো। এই তুমি যে তখন বলেছিলে তেষ্টা পেয়েছে, খাবে জল? শুধু জল থাক, ডাব আছে ঘরে, দাঁড়া এনে দিই। তারপর ডাক্তার যা বলেন বলে উঠে যায় পারুল। পারুলের পক্ষে কাজটা অভাবনীয় বই কি। হঠাৎ এই পরিস্থিতিতে মুখোমুখি দাঁড়াতে না পারলে পারুল কি ভাবতে পারত সে বাজারের মোড় পর্যন্ত গিয়ে ডাক্তার ডেকে আনছে? ভাবতে পারত না, অথচ এখন সেই কাজটাই করে ফেলল সহজে, অনায়াসে। মানুষ যে পরিস্থিতির দাস মাত্র, এতে আর সন্দেহ কি? ওকে ওষুধপথ্য খাওয়ানোর পর শম্পা হাঁপিয়ে বসে পড়ে বলে, এতক্ষণ বলতে লজ্জা করছিল, কে জানে তুমি হয়তো ভাববে মেয়েটা কি পিশাচি গো। এই দুঃসময়ে কিনা নিজের খিদে পাওয়ার কথা মনে পড়ল ওর, কিন্তু এখন তো আর থাকতে পারা যাচ্ছে না। ইস, আহারে। পারুল লজ্জার গলায় বলে, ছি ছি, আমি কি রে, এটা তো তোর বলবার কথা নয়, আমারই উচিত ছিল তোকে আগে একটু জল খেতে দেওয়া উচিত। উচিত আবার কি? আকস্মাৎ যা একখানা গর্দমাদন পর্বত এনে চাপিয়ে দিলাম তোমার মাথায়। আমার বাড়িতে কিন্তু ভালো জিনিস কিছু মজুদ থাকে না। শম্পাকে বসিয়ে তার সামনে খান কয়েক বিস্কুট আর একটু হালুয়া ধরি দিয়ে চা ঢালতে ঢালতে পারুল বলে, রসগোল্লা খেতে ইচ্ছে হলে নিজে দোকান যেতে হবে। আপাতত নয়, তবে ইচ্ছে খুবই হবে। শম্পা আগেই ঠকঠক করে এক গেলাস জল শেষ করে বলে, ওই ছোঁড়াটা সেরে উঠলেই যাওয়া যাবে। ভীষণ পেটুকোটা, বুঝলে, মিষ্টি খাওয়ায় জম একেবারে। আমি একলা খেলে দেখে হিংসেই মরে যাবে। তা তোমার হালুয়াও কিছু মন্দ নয়, এখন তো মনে হচ্ছে স্বর্গের সুধা। চাও ঢালছ, গুড।
তা তোমার রান্না খাওয়া হয়ে গেছে? পারুল হেসে উঠে বলে, সে কি রে, তুই আসছিস, আমি খেয়ে দিয়ে বসে থাকবো? তার মানে? শম্পা চোখ কপালে তুলে বলে, তুমি জানতে নাকি আমি আসছি? জানতাম বই কি। পারুল হাসে, জানা যায়? কি করে রে বাবা, জ্যোতিষ টতিষ জানো নাকি? পারুল আবারও মুখ টিপে হেসে বলে, ধরে নে জানি। জানো? সত্যি? শম্পা তড়াক করে লাফিয়ে উঠে বলে, তাহলে খাওয়ার পর আমার হাতটা দেখো দেখি একবার। প্রেম, বিবাহ, পারিবারিক সুখ, শিক্ষা দীক্ষা, এসবের কি কি ফলাফল? পারুল ওর মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে বলে, সব ভালোই ফল। ওটা তো ভাগীর কথা, দেখতে হবে। কই, তুমি চা খেলে না? পারুল হেসে ফেলে, আমি এরকম বেলা 12টায় চা খাই না। আরে বাবা, এ করি না, এ খাই না, এসবের কোনো মানে আছে? ইচ্ছে হলেই করবে। তাহলে ধরো ইচ্ছে হচ্ছে না, সে কথা আলাদা। তবে না হয় আমাকেই আরেক কাপ দাও। আচ্ছা পিসি, ওকে একটু দিলে দোষ আছে? ওকে? ও মানে চা? না না, এত রোদের সময় জ্বরের ওপর এইমাত্র ওষুধ খেয়েছে। তবে থাক, চা বলে মরে যায় কি না, তাই একটু মন কেমন করছে বলে অন্যমনাভাবে পেয়ালার ধারের চামচটা টুকটুক করে ঠুকতে থাকে শম্পা। ওর নামটা কি যেন বললি? খেয়ে দিয়ে ধাতস্থ হয়ে শম্পা মুখটা মুছতে মুছতে বলে, মানে মা বাপের দেওয়া নাম সত্যবান, তবে আমি জাম্বুবান টান বলি আর কি। পারুল যেন মেয়েটার কথাবার্তায় ক্রমশই অধিকতর আকৃষ্ট হতে থাকে। আশ্চর্য তো, পারুলের সেই ছোটদার মেয়ে, ছোটদার চাল চরণ ধরন ধারণ সবই তো সনাতনী। সেই সনাতনীর আবহাওয়া থেকে এমন একখানি বেহেড মেয়ে গজালো কি করে? বলল, ভালোই করো, তা হঠাৎ জাম্বুবানের গলায় মালা দেবার ইচ্ছে হলো যে? ওই তোমরা বিধিলিপি না কি বলো, তাই আর কি। আমরা যে বিধিলিপিতে বিশ্বাসী, এটা তোকে কে বলল? আরে বাবা, ও কি আর বলতে হয়, ও হতেই তো সবাইকে কোনো না কোনো সময়। এই আমাকেই দেখো না, মানিও না কিছু, আবার ওই হতভাগাটার জন্যে পুজোও মানত করে বসে আছি। এখন কি করে যে। পারুল হেসে বলে, তার আশ্চর্য কি, পিতৃপিতামহের রক্তের ধারা যাবে কোথায়? কিন্তু ওই নিধিটিকে জোটালি কোথা থেকে? ও মা, তুমি যে ঠিক পিসির মতো কথা বললে গো। হঠাৎ মনে হলো পিসিই বুঝি কথা বলে উঠল, গলার স্বরটাও তোমার পিসি পিসি। যদিও দেখতে তুমি আরও অনেক সুন্দরী। তোমাদের বাবা বুড়ো খুব সুপুরুষ ছিল, তাই না? ছিলেন। পারুল ঈষৎ গম্ভীর সুরে বলে, মাও সুন্দর ছিলেন। শম্পাও হঠাৎ গভীর সুরে বলে ওঠে, ভাবলে কিন্তু এক এক সময় ভারী আশ্চর্য লাগে। বাড়িটা সেই একই আছে, সে ঘর, দালান, জানলা, দরজা, অথচ মানুষগুলো বদলে যাচ্ছে, সংসারের রীতিনীতি বদলে যাচ্ছে। একদল যাচ্ছে, অন্য দল আসছে। পারুল মৃদু হেসে বলে, হ্যাঁ, একদল দেয়ালে মাথা ঠুকছে, আর অপর দল সেই দেয়াল ভাঙছে। শম্পা একটু তাকিয়ে দেখে আবার বলে, তোমাদের দুই বোনের খুব মিল, কথায় চিন্তায়। কিন্তু বলো তো, তোমার কি মনে হয় যারা ভাঙছে তারা ভুল করছে? পারুল তেমনি মৃদু হেসে বলে, আমি বলার কে? কোনটা ভুল কোনটা ঠিক তার দায় দেবার মালিক শুধু ইতিহাস।
শুধু এইটুকু বলতে পারি, যা হচ্ছে তা অনিবার্য, ইতিহাসের নিয়ম। সেই নিয়ম রক্ষার্থে আমার বাবা নাতনি জাম্বুবানের গলায় মালা দেবে। এখন আড্ডা ভঙ্গ হোক বাবা, যাই দেখি গে পিসি ভাইজিতে কি খেতে দিতে পারি। অবশ্য আমার রান্নাঘরে কোনো সমারোহের আশা করো না, নেহাত আলু সিদ্ধ ভাতেরই ব্যবস্থা, বড়জোর খিচুড়ি, ব্যাস ব্যাস ওতেই চলবে। শম্পা বলে ওঠে, দূর করে খেয়ে দিয়ে না দিয়ে বাড়িতে ঠাঁই দিয়েছ, এই ঢের। আবার রাজভোগের বায়না করতে যাব নাকি? আমার বেশি কথা টথা আসে না ভাই, নইলে তোমার উদ্দেশ্যে মহৎ টহৎ বলে একটা প্রশস্তি গেয়ে দিতে পারতাম। খুব বাঁচান যে বেশি কথা টথা আসে না। এখন যা দেখ গে তোর রুগীর কি হচ্ছে, এখনো ঘুমোচ্ছে না ঘুম ভেঙেছে? যাচ্ছি। শম্পা সহসা গভীরভাবে বলে, ভেবে অবাক লাগছে, তোমায় না জেনে চিনে এসে পড়লাম কি করে? জানতিস চিনতিস না, কে বললে? জানতাম বলছো? তা হবে, হয়তো জানতাম তাই সাহস হলো। হঠাৎ ওর ওই জ্বরগুলো হয়েই, মানে কিছুদিন আগে একবার খুব শক্ত অসুখ করেছিল, বাঁচে কি না তা ভালো, কবে সারতে না সারতেই আবার খাটতে লেগে এইটিই হলো। কুলি মজুরের কাজ তো। যাক, নিজের কথাই সাতকাহন করছি। তোমার কথা শুনি, তোমার ছেলে দুজন তো অন্য জায়গায় থাকে, তোমার কাছে কে থাকে? আমার কাছে আমিই থাকি। বাহ, চমৎকার, বেশ ভালো আছো মনে হচ্ছে। গঙ্গার ওপর বারান্দা বসানো এমন একখানি বাড়ি, শুধু নিজেকে নিয়েই আছো। পারুল মৃদু হেসে বলে, শুধু নিজেকে নিয়ে থাকা তোর কাছে খুব আশ্চর্য জীবন বুঝি? আমার কাছে? শম্পা হেসে ওঠে, আমি তো ওটা ভাবতে পারি না। আমার মনে হয় কেউ আমায় ভালোবাসছে না, কেউ আমার জন্যে হেদিয়ে মরছে না, কেউ আমার বিহনে পৃথিবী অন্ধকার দেখছে না। এমন জীবন অসহ্য। তবে তোমার কথা আলাদা, বয়সটাই হয়ে গেছে। আচ্ছা যাই তাহলে নিচে। পারুল বোধ করি শেষের বিদায় প্রার্থনায় শুনতেই পায় না, তাই আসতে বলে, এত কথা তুই শিখলি কোথা থেকে? কি জানি, হয়তো নিজের থেকেই। তবে মা বলে কি না, পিসি আমার 12টা বাজিয়ে দিয়েছে। পিসির দৃষ্টান্তই আমার পরকাল ঝরঝরে করে দিয়েছে। অথচ দেখো, মিলটিল কিছুই নেই। পিসি জীবনভর শুধু বানানো প্রেমের গল্পই লিখল, সত্যি প্রেমের ধার ধারল না কখনো। আর আমি তো সেই 8 বছর বয়স থেকেই প্রেমে পড়ে আসছি। চমৎকার, তা সবগুলোই বোধ করি সত্যি প্রেম। তৎকালীন অবস্থায় তাই মনে হয় বটে। তবে কি জানো, ধোপে টেকে না। 2-10 দিন একটু ভালোবাসা হলেই ছোড়াটা অমনি ধরে নেয় বিয়ে হবে। দুচক্ষের বিষ। শুধু ভালোবাসাটা বুঝি বেশ একটা মজার জিনিস নয়? পারুল ঈষৎ গম্ভীর গলায় বলে, তা মজার বটে, তবে কথা হচ্ছে এইটিকেই বা তাহলে দুচক্ষের বিষ দেখলি না কেন? বিয়ের প্রশ্ন তুলেই তো বাপের সঙ্গে ঝগড়া। শম্পাও হঠাৎ গম্ভীর গলায় বলে, এক্ষেত্রে ব্যাপার একটু আলাদা। এখানে ওই হতভাগায় বিয়ের বিপক্ষে। কেবলই বলে কি না, সরে পড়ো বাবা, আমার দিক থেকে সরে পড়ো। তোমার বাবা কত দামি টামি পাত্র দেখে এনে বিয়ে দিয়ে দেবে, আমি হতভাগা, চালচুলো নেই, চাকরির স্থিরতা নেই, বউকে কি খাওয়াবো তার ঠিক নেই। আমার সঙ্গে দোস্তি করতে আসা কেন? আমারও তাই রোগ চেপে গেছে। পারুল ওর দিকে তাকিয়ে আসতে বলে, এ বিয়েতে সুখী হতে পারবি? শম্পা অম্লান বদনে বলে, হতে বাধা কি? সুখী হওয়াটা তো স্রেফ নিজের হাতে। তবে যদি হতভাগা মরে ফরে যায়
সে আলাদা কথা। ভালাই ষাট। পারুল বলে, তোর মুখে কি কিছুই আটকায় না বাছা? পিসিও তাই বলে। শম্পা চলে যায় হাসতে হাসতে। অভাবনীয় একটা বৃহৎ ভার ঘাড়ে পড়া সত্ত্বেও খুব একটা ভালো লাগা ভাব আসে পারুলের। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।